আচ্ছা, আমরা আজকে হলো নতুন একটা প্রাণী পড়ব। অধ্যায় একই, অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম প্রাণীর পরিচিতি। আর তৃতীয় পরিচ্ছেদ হলো রুই মাছ। রুই মাছ হলো মেরুদণ্ডী একটা প্রাণী। করডাটা পর্বের অধীনে মেরুদণ্ডী একটা প্রাণী, যার সাইন্টিফিক নেম ল্যাবিও রোহিটা। তো আজকে আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করব, এর মধ্যে আছে রুই মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থান, বাহ্যিক গঠন, রুই মাছের আঁশের গঠন, রুই মাছের বায়োথলির গঠন ও কাজ। তো প্রথমে আমরা যাই রুই মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থা। এদের কিংডম বা রাজ্যের নাম অ্যানিমেলিয়া, ফাইলাম বা পর্ব পরডাটা, সাবফাইলাম বা উপপর্ব হলো ভার্টিব্রাটা, শ্রেণী বা ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, বর্গ বা অর্ডার সাইপ্রিনিফর্মিস, আর গোত্র বা ফ্যামিলি সাইপ্রিনিডি, জেনাস বা গণ ল্যাবিও, প্রজাতি বা স্পেসিস ল্যাবিও রোহিটা। রুই মাছের বসতি অর্থাৎ এদেরকে কোথায় পাওয়া যায়? রুই মাছ বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মায়ানমারের নদীগুলোতে পাওয়া যায়। এরা স্বাদু পানি বা মিঠা পানির মাছ। পুকুর, নদী, হ্রদ ও মোহনায় পাওয়া যায়। ডিম ছাড়ার সময় এরা প্লাবন ভূমিতে প্রবেশ করে। মালয়েশিয়া, নেপাল, রাশিয়ান ফেডারেশন, জাপান, ফিলিপাইন প্রভৃতি দেশেও এখন রুই মাছ চাষ করা হচ্ছে। স্বভাব: জীবনের প্রাথমিক পর্যায়ে এরা ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন আহার করে। তোমাদের ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন এরকম আমি বলেছি যে ফাইটোপ্লাঙ্কটন কারা? হ্যাঁ, পানিতে মুক্তভাবে ভাসমান আণবিক জলজ উদ্ভিদ, যাদের ফাইটোপ্লাঙ্কটন বলে। জুপ্লাঙ্কটন হলো পানিতে মুক্তভাবে ভাসমান আণবিক জলজ প্রাণী, তাকে আমরা জুপ্লাঙ্কটন বলবো। তাহলে ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন আহার করতে পারে। আঙ্গুলিপনা দশায় এরা ডেসমিড, শৈবাল, রেণু, ফাইটোফ্লাজেলেট আহার করে। তরুণ ও পূর্ণবয়স্ক রুই মাছ পানির মাঝ স্তরের শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ বেশি গ্রহণ করে থাকে। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বাঁচতে পারে না। রুই মাছ মেজর কার্প জাতীয় মাছ। তাহলে এদেরকে কেন মেজর কার্প জাতীয় মাছ বলতেছি, আগে আমরা বুঝি কার্প জাতীয় মাছ কি। মিঠা পানির যেসব মাছের মাথায় আঁশ থাকে না, আমরা যদি রুই মাছ ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এদের মাথায় কোনো আঁশ নাই, কিন্তু সারা দেহে সাইক্লোয়েড আঁশ আবৃত থাকে। এই জন্য এদেরকে আমরা বলবো কার্প জাতীয় মাছ। রুই মাছ ছাড়াও আরো কিছু কার্প জাতীয় মাছ আমরা জানি যে যাদের কার্প বলা হয়, যেমন কাতল, মৃগেল। হ্যাঁ, এগুলোও কিন্তু কার্প জাতীয় মাছ। মেজর কার্প: কার্প জাতীয় মাছের মধ্যে যেগুলো আকৃতিতে বড়, দ্রুত বর্ধনশীল এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ তাদের মেজর কার্প বলে। তাহলে আমরা রুই মাছের ক্ষেত্রে দেখি যে রুই মাছ কিন্তু বেশ বড় হয়, দ্রুত বর্ধনশীল এবং এদের বাণিজ্যিকভাবে অনেক অবদান রয়েছে এবং গুরুত্বপূর্ণ রয়েছে। রুই মাছের দেহ লম্বাটে মাকড়া আকৃতি। সাধারণত পানিতে যে সমস্ত প্রাণী থাকে তাদের সবারই দেহই মোটামুটি মাকড়া আকৃতি। আমরাও যদি মানুষরাও যদি পানিতে আমরা সাঁতার কাটি, হ্যাঁ, আমরা যদি মানুষ পানিতে সাঁতার কাটি, তাহলে আমাদের কি হয় যে আমাদের দুই হাত সামনের দিকে শুরু করতে হয় এবং পাও শুরু করতে হয়। দেহ যদি মাকুর মতো না হয় তাহলে কিন্তু পানিতে সাঁতার বা চলাচল করা মুশকিল হয়ে যায়। মাকু অর্থাৎ দেহের দুই প্রান্ত সরু এবং মাঝখানটা হবে প্রশস্ত বা চ্যাপ্টা। তাহলে রুই মাছ তার দেহটা অনেকটা মাকুর মতো। আমরা যদি ছবিটা দেখি, এটা আমরা দেখতে পাচ্ছি এই প্রান্ত সরু, পিছনের প্রান্ত সরু, মাঝখানটা প্রশস্ত বা চ্যাপ্টা। এই ধরনের গঠনকে আমরা বলবো মাকু। চলনের সময় পানির ভেতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এই ধরনের আকৃতিকে স্ট্রিম লাইন বলা হয়। তাহলে পানিতে যদি আমরা এভাবে মাকু আকৃতির দেহের মতো গঠন করে আমরা যদি পানিতে চলাচল করি, তাহলে পানির যে স্রোত সেটা বাধা হয়ে দাঁড়ায় না। এই ধরনের দেহকে আমরা বলবো স্ট্রিম লাইন বডি। এবার আমরা আসবো রুই মাছের দেহের বাহ্যিক গঠন। তাহলে রুই মাছের দেহকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হলো মাথা, একটা হলো দেহকাণ্ড, একটা হলো লেজ। তাহলে আমরা মাথা, দেহকাণ্ড, লেজ একটু দেখে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো তার মুখছিদ্র। মুখছিদ্র থেকে আমরা কানকো, কানকো পর্যন্ত অংশটা হলো মাথা। কানকো থেকে শুরু করে লেজ,
এই যে লেজ আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা কার্সর নোট পেছে, তাহলে এটা হলো লেজ। তাহলে কানকোর পেছন থেকে লেজের অগ্রভাগ পর্যন্ত অংশ হলো দেহকাণ্ড, আর লেজ অংশ হলো দেহকাণ্ডের শেষ প্রান্ত হতে আমরা দেহের পশ্চাৎ প্রান্ত পর্যন্ত হলো লেজ। তাহলে মাথায়, এখন আমরা আসবো মাথা। মাথায় কি কি থাকবে? মাথায় থাকবে চোখ, নাসারন্ধ্র, মুখছিদ্র, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কানকো। ঠিক আছে, তাহলে আরো কিছু অংশ থাকবে যেগুলো এখানে লেবেলিং এ নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাসারন্ধ্র, চোখ, এগুলো দেহের মাথার পৃষ্ঠ দিকে অবস্থান করেছে। তাহলে আমরা এখন আসি, আমরা এখন আসবো তাহলে কি আছে, প্রথমে আসছে এক জোড়া চোখ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কয় জোড়া চোখ আছে, এটা একটা চোখ, ওই পাশে একটা চোখ, তাহলে এক জোড়া চোখ আছে। এবং এদের চোখে কোনো চক্ষু পল্লব থাকবে না, কোনো চক্ষু পল্লব থাকবে না। এবং চোখে কি আছে, চোখের কর্নিয়া স্বচ্ছ চামড়ার আবরণ দ্বারা আবৃত থাকে। তাহলে এদের চক্ষুতে কোনো চক্ষু পল্লব থাকবে না এবং চোখের কর্নিয়া স্বচ্ছ চামড়ার আবরণ দ্বারা আবৃত থাকে। এরপরে কি আছে, এক জোড়া নাসারন্ধ্র। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাসারন্ধ্রের অবস্থানটা কোথায়? মস্তকের মুখছিদ্রের ঠিক পিছনে, এটা হলো মুখছিদ্র। মুখছিদ্রের ঠিক পিছনে মস্তকের পৃষ্ঠ দিকে এক জোড়া নাসারন্ধ্র রয়েছে। তাহলে এই নাসারন্ধ্র কি হবে? নাসারন্ধ্র ঘ্রাণথলির বহিঃছিদ্র হিসেবে কাজ করবে। তাহলে নাসারন্ধ্র গেল, এরপরে কি আছে দেখি, একটি মুখছিদ্র। তাহলে এটা হলো তার মুখছিদ্র। তাহলে মুখছিদ্র কোথায় অবস্থিত? মস্তকের অগ্রভাগে ভোঁতা এবং মস্তকের এটা অগ্রভাগ, এটা হলো ভোঁতা, এবং মস্তকের এই অগ্রের প্রান্তীয় অংশে আমরা দেখতে পাবো ডিম্বাকার মুখছিদ্র। এটা হলো ডিম্বাকার মুখছিদ্র। মুখছিদ্রের সংখ্যা একটি। আর কি আছে, এক জোড়া ম্যাক্সিলারি বারবেল। আমরা বারবেলের এখানে কোনো লেবেলিং দেখতে পাচ্ছি না। এই মার্বেল কোথায় থাকবে? মার্বেল থাকবে হলো, বারবেল থাকবে হলো মুখের উপরের চোয়াল, এটা হলো উপরের চোয়াল, এই অংশটাকে বলবো উপরের চোয়াল, এই অংশটাকে বলবো নিচের চোয়াল। তাহলে বারবেল থাকবে উপরের চোয়ালে। তাহলে আমরা কি বলবো, যে মস্তকের উপরের চোয়ালে এক জোড়া খাটো সরু বারবেল অবস্থিত, এগুলোকে আমরা বলবো ম্যাক্সিলারি বারবেল। আর কি আছে, একটি তুণ্ড। তুণ্ড হলো কি, তুণ্ড হলো, এটা হলো থুতনি। তুণ্ডটা হলো নিচু, এবং চোয়ালের সামনের দিকে এটা বাড়ানো থাকে। এটা হলো নিচের চোয়াল, নিচের চোয়ালের সামনের দিকে বাড়ানো অংশটা হলো, এটা হলো তুণ্ড। তুণ্ড মানে হলো মাছের থুতনি। এরপরে কি আছে, এক জোড়া কানকো, এবং প্রতিটি কানকোর নিচের কিনারায় একটি করে ব্রাঙ্কিওস্টিকাল পর্দা থাকবে। তাহলে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি, এটা হলো সেই কানকো। ঠিক আছে, এই পাশে একটা কানকো আছে, মাথার ওই পাশে আরেকটা কানকো আছে। তাহলে রুই মাছের মাথায় দুইটি কানকো থাকে, এবং প্রতি কানকোর ভেতরে একটা বড় কি থাকবে, ফুলকা প্রকোষ্ঠ থাকবে, একটা বড় ফুলকা প্রকোষ্ঠ থাকবে। আর এই ফুলকা প্রকোষ্ঠকে আবৃত করে রাখবে একটা ঝিল্লি, যার নাম হলো ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি বা পর্দা। তাহলে প্রতিটি কানকোর নিচের কিনারায় একটি করে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে। আর এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কাকে ঘিরে রাখবে? ঘিরে রাখবে হলো ফুলকা প্রকোষ্ঠকে। তাহলে মাথার দুই পাশে দুইটা ফুলকা প্রকোষ্ঠ আছে, আর এই ফুলকা প্রকোষ্ঠের মধ্যে কি থাকবে, চারটা করে ফুলকা। তাহলে এই পাশে মাথার এই ডান পাশে থাকবে চারটা ফুলকা, মাথার বাম পাশে থাকবে চারটা ফুলকা, অর্থাৎ এদের মোট 4 জোড়া ফুলকা আছে। ফুলকার বর্ণনা আমরা এখানে দিব না, যেহেতু আমরা দেহের বাহ্যিক গঠন করছি, তাহলে ফুলকার বর্ণনা আমরা এখানে দিব না, জাস্ট আমরা একটু ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর আমরা আসবো রুই মাছের দেহকাণ্ড। রুই মাছের দেহকাণ্ড, রুই মাছের কানকোর শেষ ভাগ হতে পায়ু পর্যন্ত অংশটি হলো দেহকাণ্ড। আমরা দেহকাণ্ডের অবস্থানটা দেখিয়েছি। দেহকাণ্ডে কি আছে? দেহকাণ্ডে আছে সাইক্লয়েড আঁশ। আমরা একটু দেখি, তাহলে এটা হলো মস্তকের শেষ প্রান্ত, অর্থাৎ কানকোর শেষ প্রান্ত। কানকোর শেষ প্রান্ত থেকে লেজের অগ্রভাগ পর্যন্ত অংশ হলো দেহকাণ্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো অংশটাই আঁশ দ্বারা আবৃত আছে। এই আঁশগুলোর নাম কি? সাইক্লয়েড আঁশ। কয় রকমের পাখনা আছে? 3 রকমের পাখনা আছে। ঠিক আছে, 3 রকমের পাখনা আছে। ওকে, 3 রকমের পাখনা আছে।
তাহলে আমরা এখানে আসি 3 রকমের পাখনা। তাহলে কি কি পাখনা আছে? দেহকাণ্ডের পৃষ্ঠীয় দিকে আছে একটা পৃষ্ঠীয় পাখনা। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেহকাণ্ডের অঙ্কীয় দিকে আছে শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা থাকবে এক জোড়া। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বক্ষ পাখনা, এই পাশে একটা থাকবে বক্ষ পাখনা, ওই পাশেও একটা বক্ষ পাখনা থাকবে, তাহলে এক জোড়া বক্ষ পাখনা। তাহলে দেহকাণ্ডে মোট 3 ধরনের পাখনা থাকবে। দেহের পৃষ্ঠ দিকে পৃষ্ঠ পাখনা, দেহের অঙ্কীয় দিকে শ্রোণী পাখনা এক জোড়া, আর কানকোর ঠিক পেছনে এক জোড়া বক্ষ পাখনা থাকবে। এরপরে আর কি আছে? পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ আছে। তাহলে এখানে আমরা দেখব এটা হলো কানকোর ঠিক পেছনে এবং কানকোর ঠিক মাঝ বরাবর দেহের প্রতি পাশে দেহকাণ্ডের মাঝ বরাবর আমরা একটা লম্বা কালো রেখা লেজ পর্যন্ত প্রসারিত দেখতে পাচ্ছি। এই কালো রেখার নামই হলো পার্শ্বরেখা। এটাকে আমরা বলবো পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। এবং এখানে কয়টা আঁশ থাকে? এই পার্শ্বরেখা বরাবর প্রায় 41টা আঁশ থাকে। 41 থেকে 42টি সাইক্লয়েড আঁশ থাকবে। তাহলে পার্শ্বরেখা হলো সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, অর্থাৎ এদের ব্যালেন্স রক্ষা করে, মানে দেহের ভারসাম্য রক্ষা করে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। এছাড়া আর কি রয়েছে? অঙ্কীয় দিকের পশ্চাতে যথাক্রমে 3টি ছিদ্র থাকে। প্রথমে যে ছিদ্র থাকবে তার নাম হলো পায়ু ছিদ্র, তারপরে হলো জনন ছিদ্র, তারপরে রেচন ছিদ্র রয়েছে। তাহলে আমরা এখানে কি দেখবো? অঙ্কীয় দিকে আমরা এখানে পায়ু দেখতে পাচ্ছি। তাহলে প্রথম ছিদ্র, এখানে মোট 3টা ছিদ্র থাকবে পায়ুর কাছাকাছি। প্রথমে থাকবে পায়ু, তারপর হলো জনন, তারপর হলো রেচন। আমরা এই 3টা ছিদ্রকে পাঁজর বলে একটা ওয়ার্ড দ্বারা মনে রাখবো, পাঁজর। তাহলে পাঁজর মানে কি? পা মানে হলো পায়ু, জ মানে হলো জনন ছিদ্র, আর র মানে হলো রেচন ছিদ্র। তাহলে পায়ুর কাছাকাছি এই পাঁজর বা 3 ধরনের ছিদ্র দেখা যায়। লেজ, রুই মাছের দেহের পায়ু পরবর্তী অংশটি হলো লেজ। তাহলে এটা হলো লেজ। রুই মাছের দেহকাণ্ডের পায়ুর পরবর্তী অংশটাই হলো লেজ। লেজে কি রয়েছে? লেজে কিছু অংশ আঁশ রয়েছে এবং লেজের শেষ প্রান্তে রয়েছে পুচ্ছ পাখনা। এবং এদের পুচ্ছ পাখনার 2টা অংশ আছে, উপরের একটা অংশ আছে, নিচের একটা অংশ আছে, এবং অংশ দুইটি পরস্পর সমান হওয়ায় এই ধরনের পুচ্ছ পাখনাকে আমরা বলবো হোমো সার্কাল পুচ্ছ পাখনা। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখবো যে সাইক্লয়েড আঁশ। তাহলে আমরা বললাম সাইক্লয়েড আঁশ আছে 2 রকমের পাখনা। তাহলে এক রকমের পাখনা আমি অলরেডি বলেছি, পুচ্ছ পাখনা। এবং আরেকটা পাখনা কি আছে? আরেকটা পায়ুর ঠিক পেছনে আরেকটা পায়ু পাখনা আছে। তাহলে আমরা লেজে বলবো 2টি পাখনা, 2 ধরনের পাখনা রয়েছে। একটা পাখনা পায়ুর পিছনে, আর আরেকটা পাখনা হলো লেজের শেষ প্রান্তে, এটার নাম পুচ্ছ পাখনা। তাহলে আমরা দেখলাম দেহকাণ্ডে 3 ধরনের পাখনা আর লেজে আছে 2 ধরনের পাখনা। তাহলে এদের সারা দেহে মোট কয় ধরনের পাখনা আছে? কেউ বলতে পারবা, মাঝার বা তানভীর? তাহলে এদের সারা দেহে মোট কয় ধরনের পাখনা আছে? বক্ষে আছে বা দেহকাণ্ডে আছে কয় ধরনের? 3 ধরনের, পৃষ্ঠীয়, বক্ষ, শ্রোণী পাখনা। আর লেজে আছে 2 ধরনের, পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা। তাহলে মোট কয় ধরনের পাখনা হলো? 5 ধরনের। মোট পাখনা হলো 5 5 ধরনের। তাহলে পাখনা হলো মাছের চলনাঙ্গ। রুই মাছের পাখনাতে পাখনা রশ্মি থাকে। পাখনা রশ্মি কোনগুলো? আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পৃষ্ঠ পাখনার মাঝে আমরা এখানে কাটার মতো কতগুলো লম্বা লম্বা দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হবে পৃষ্ঠ পাখনা। এবং প্রত্যেকটা পাখনায় এই পাখনা রশ্মি থাকবে, অনেকগুলো পাখনা রশ্মি থাকবে। এই কারণে রুই মাছকে শ্রেণী অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখনার ভেতরে সমান্তরাল ভাবে সজ্জিত সূক্ষ্ম শলাকার ন্যায় অস্থিময় অন্তকঙ্কালকে পাখনা রশ্মি বলা হয়। রুই মাছে 5 রকমের মোট 7টি পাখনা রয়েছে। এদের পরিচিতি নিচে দেওয়া হলো। কি কি পাখনা রয়েছে? পৃষ্ঠ পাখনা আমরা একটু আগে বলেছি, সংখ্যায় 1টি, আকৃতি রম্বস আকৃতি, এবং এটি মাছটির দেহকাণ্ডের পৃষ্ঠভাগের মাঝ বরাবর অবস্থিত, এবং এখানে 14 থেকে 16টি পাখনা রশ্মি বিদ্যমান। বক্ষ পাখনা সংখ্যায় থাকবে 1 জোড়া। বক্ষ পাখনার সংখ্যা 1 জোড়া। দেহকাণ্ডের সম্মুখ পার্শ্ব দিকে কানকোর ঠিক পেছনে অবস্থিত, এবং এখানে পাখনা রশ্মির সংখ্যা থাকবে 17 থেকে 18টি।
এবার আসবে শনি পাখনা। আমরা এটাও বলেছিলাম শনি পাখনার সংখ্যা 1 জোড়া। বক্ষ পাখনার সামান্য পেছনে অবস্থিত, এতে 9টি করে পাখনা রশ্মি থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো বক্ষ পাখনা। বক্ষ পাখনার ঠিক সামান্য পেছনে শনি পাখনা 1 জোড়া থাকে। পায়ু পাখনা, দেহের অঙ্কুদেশের মধ্যরেখা বরাবর পায়ু ঠিক পেছনে একটি করে পায়ু পাখনা থাকে, এতে 6 থেকে 7টি পাখনা রশ্মি বিদ্যমান। পুচ্ছ পাখনা, লেজের শেষ প্রান্তে অবস্থিত এবং সংখ্যায় একটি, এতে 19টি করে পাখনা রশ্মি থাকে। তাহলে আমরা এখানে মোট 5 ধরনের পাখনা রশ্মি দেখলাম। তাহলে সেখানে আমরা পাখনা রশ্মির সংখ্যা আমরা মনে রাখবো। তাহলে আমরা পৃষ্ঠ পাখনায় কয়টা পাখনা রশ্মি আমরা দেখেছিলাম বলতে পারবা? পৃষ্ঠ পাখনায় 14 থেকে 16টি। তারপরে বক্ষ পাখনায় 17 থেকে 18টি। শনি পাখনায় 9টি। পায়ে পাখনায় 6 থেকে 7টি। হ্যাঁ, আর সব লাস্টে আছে হলো পায়ে পাখনা, সেখানে থাকবে 19টি। যদি আমরা বলি রুই মাছের পাখনা, 7টি। রুই মাছের পাখনা কয় ধরনের আছে তাহলে কি বলবা? 5 ধরনের। আর যদি আমরা বলি রুই মাছের পাখনা কয়টি কি বলবো? রুই মাছের পাখনা তাহলে কয়টি সংখ্যা? এখানে 1 জোড়া আছে বক্ষ পাখনা আর 1 জোড়া আছে শনি পাখনা। তাহলে এখানে 2 আর 2 4, আর বাকি আছে কয়টা? পৃষ্ঠ পাখনা একটা, পায়ে পাখনা একটা, পুচ্ছ পাখনা একটা। তাহলে মোট সংখ্যা কয়টা? 7টা। 7টা। আবার আরো একটা বলা হয় রুই মাছের পাখনা 2 ধরনের। অনেকে আবার বলে রুই মাছের পাখনা 2 ধরনের। এটা কিভাবে? একটাকে বলা হয় যুগ্ম পাখনা আর এটাকে বলা হয় অযুগ্ম পাখনা। তাহলে রুই মাছের যুগ্ম পাখনার নামগুলো লিখি কি হবে? যেগুলো জোড়ায় জোড়ায় আছে। তাহলে জোড়ায় জোড়ায় কোন পাখনা আছে? 1 জোড়া করে আছে কোন পাখনা? বক্ষ পাখনা। বক্ষ পাখনা 1 জোড়া আর শনি পাখনা 1 জোড়া। তাহলে এই দুইটা যুগ্ম পাখনা, মানে জোড়া জোড়ায় আছে এই জন্য যুগ্ম পাখনা। আর পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা এগুলো হলো অযুগ্ম পাখনা, যেহেতু এরা একটা করে আছে বা সিঙ্গেল সিঙ্গেল করে আছে এই জন্য। তাহলে এটা বুঝতে পেরেছো যুগ্ম আর অযুগ্ম কেন বলা হচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে তোমাদের পার্টিসিপেন্ট কিন্তু খুবই কম। তোমাদের ক্লাস টিচারকে এই ব্যাপারটা জানাইতে হবে। এখন দিয়ে মোট 3 জন হলা। তোমরা যারা ক্লাস করছো তাদের সবারই কি মেন সাবজেক্ট বায়োলজি? জি স্যার। স্যার হায়ার ম্যাথ মেন সাবজেক্ট। তো হায়ার ম্যাথ আছে, বায়োলজি আছে, এটা তো সাবজেক্ট। ফোর ফোর সাবজেক্ট হোক আর মেন সাবজেক্ট হলো, এমনি পরীক্ষা হলো, এমনি পরীক্ষা হলে তো ঠিকই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। যারা ক্লাস করছে না জি তারা স্যার। তারা তো লস। হ্যাঁ, কারণ ফোর সাবজেক্টের মার্কসটা তাদের তো অ্যাড হবে। তোমাদের ক্লাস টিচারকে আজকের ব্যাপারে আমি জানাবো যে পার্টিসিপেন্ট খুবই কম ছিল। আচ্ছা, তাহলে আমরা রুই মাছের তাহলে আমাদের বাহ্যিক গঠন শেষ। রুই মাছের বাহ্যিক গঠন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, রুই মাছের দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গের নাম কি? ব্যালেন্সিং অর্গান। রুই মাছের ব্যালেন্সিং অর্গানের নাম কি? রুই মাছের ছবিটা বের করলাম, এবার বলতে পারবা রুই মাছের ভারসাম্য রক্ষাকারী অঙ্গের নাম কি? এই যে মাঝখানে কালো যে পার্শ্বরেখা, তাহলে এই কালো এই পার্শ্বরেখাটাই হলো ব্যালেন্সিং অর্গান বা ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। আচ্ছা, এবার আমরা আসবো রুই মাছের আঁশের গঠন। রুই মাছের আঁশ হলো সাইক্লয়েড প্রকৃতির। মাছের যেসব আঁশ গোলাকার ও মসৃণ কিনারা বিশিষ্ট হয় সেগুলোকে সাইক্লয়েড আঁশ বলা হয়। সাইক্লয়েড আঁশ ডিম্বাকৃতিরও হতে পারে। রুই মাছের আঁশের কেন্দ্রকে ফোকাস বা নিউক্লিয়াস বলা হয়। এটিকে ঘিরে ঘন সন্নিবিষ্ট অনেকগুলো ডিম্বাকৃতির রেখা থাকে, যেগুলোকে সার্কুলি বলা হয়।
সার্কুলিগুলির মধ্যে কয়েকটি বেশ মোটা ও স্পষ্ট থাকে, এগুলোকে অ্যানুলি বলা হয়, এক বচনে অ্যানুলাস। এগুলোর সাহায্যে মাছের বৃদ্ধি হার ও বয়স নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা একটু আইসের ছবিটা দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় অংশ হলো ফোকাস, আর ফোকাসকে ঘিরে রয়েছে কতগুলো বৃত্তাকার রেখা, সেগুলোকে আমরা বলছি সার্কুলাস। এবং কয়েকটা সার্কুলাসের মাঝে ঘন একটা বৃত্তাকার রেখা দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা বলবো অ্যানুলাস। তাহলে একটা অ্যানুলাস মানে এক বছরে, হ্যাঁ, এক বছরে এরকম একটা গাঢ় একটা বৃত্তাকার রেখা থাকে, যাকে আমরা বলবো অ্যানুলাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা গাঢ় রেখা বা কয়টা অ্যানুলাস, একটা, দুইটা, তিনটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা দেখে কি বলতে পারি, এই রুই মাছের বয়স প্রায় 3 বছর। তাহলে আঁশে, সার্কুলাস এবং অ্যানুলাসের গঠন দেখে আমরা বলে দিতে পারি রুই মাছের বয়স কত। আঁশের যে অংশটি ত্বকে পতিত থাকে তাকে অগ্রক্ষেত্র বলে, যেটা ত্বকের সাথে লেগে থাকবে, এবং যে অংশ বাইরের দিকে নির্দেশিত থাকে তাকে পশ্চাৎ ক্ষেত্র বলে। আমরা এখানে দেখতে পারি, হ্যাঁ, তাহলে পশ্চাৎ ক্ষেত্র এটা হলো বাইরের অংশ, আর অগ্রক্ষেত্র এই অংশটুকু রুই মাছের ত্বকের সাথে লেগে থাকবে, আর এটা বাইরের দিকে থাকবে। আঁশে দুই পাশের অংশকে পার্শ্বক্ষেত্র বলা হয়। আমরা এখানে দেখতে পারি এই পাশটা এবং এই পাশটাকে বলবো পার্শ্বক্ষেত্র। রুই মাছের আঁশগুলো পরস্পরকে আংশিকভাবে ঢেকে কোনাকুনি ও লম্বালম্বি সারিতে বিন্যস্ত থাকে, অর্থাৎ একটা আঁশ তার পাশের আঁশকে ওভারল্যাপ করে রাখে। হ্যাঁ, যখন বাজারে যদি রুই মাছ কিনতে যাও, তারা যখন দেখবে আঁশ ছড়াবে, তখন এটা বুঝতে পারা যায় যে একটা আঁশ আরেকটা আঁশকে ওভারল্যাপ করে আছে। আঁশের অগ্রক্ষেত্র কতগুলো লম্বালম্বি খাঁজ দেখা যায়, যাদেরকে রেডি বলা হয়। আমরা রেডিওটা দেখতে পারি, এইগুলো হলো যে আমরা দেখতে পাচ্ছি যেটা অগ্রক্ষেত্র, অর্থাৎ ত্বকের সাথে যে অংশটা লাগানো আছে সেখানে এরকম লম্বালম্বি বা অনুদৈর্ঘ্য কতগুলো খাঁজ দেখতে পাচ্ছি, এই খাঁজগুলোকে বলবো রেডি। রাসায়নিকভাবে আঁশগুলো কোলাজেন তন্তু ও চুন দ্বারা তৈরি। আঁশ হলো মাছের প্রধান প্রতিরক্ষা অঙ্গ। শ্রেণীবিন্যাসকরণ, বয়স, বৃদ্ধি হার নির্ণয়ে আঁশ ভূমিকা পালন করে। পানিতে চলার সময় পানির বাধা হ্রাস করে। তাহলে আঁশের গঠন শেষ। এবার আমরা আসবো আরেকটা টপিক, যার নাম হলো রুই মাছের বায়োথলি, গঠন ও কাজ। রুই মাছের মেরুদণ্ডের নিচে ও পরিপাক নালীর উপরে বায়ুপূর্ণ চকচকে সাদাটে বর্ণের যে থলি দেখা যায় তাকে বায়োথলি, কটকা বা সাঁতার থলি বলা হয়। প্রতিটি বায়োথলির দুইটি প্রকোষ্ঠ রয়েছে। সামনের প্রকোষ্ঠটি পেছনের প্রকোষ্ঠের তুলনায় অপেক্ষাকৃত ছোট, এবং প্রকোষ্ঠ দুটির মাঝে একটি খাঁজ রয়েছে। আমরা এখানে যদি দেখতে পারি, এটা হলো রুই মাছের বায়োথলি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো সামনের প্রকোষ্ঠ বা অগ্রপ্রকোষ্ঠ, যেটা ছোট। এটা হলো পেছনের প্রকোষ্ঠ, এটা হলো বেশ বড়। তাহলে আমরা অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝখানে একটা খাঁজ দেখতে পাচ্ছি, এটা হলো খাঁজ। বায়োথলির প্রাচীর দুই স্তর বিশিষ্ট। বাইরের স্তরটির নাম টিউনিকা এক্সটার্না এবং এটি যোজক টিস্যুতে গঠিত। ভেতরের স্তরটির নাম টিউনিকা ইন্টারনা, এটা মসৃণ পেশি দ্বারা গঠিত। তাহলে আমরা একটু দেখে আসি। আমরা এখানে বলতে পারি এটা হলো রুই মাছের বায়োথলির দ্বিস্তরী প্রাচীর। এটা হলো বাইরের স্তর, যার নাম হলো টিউনিকা এক্সটার্না। আমরা এখানে কি বললাম, যোজক টিস্যু দ্বারা টিউনিকা এক্সটার্না গঠিত। আর এটা হলো ভেতরের প্রাচীর, টিউনিকা ইন্টারনা, এটা হলো পেশি টিস্যু দ্বারা গঠিত। রুই মাছের বায়োথলি ও গ্রাসনালীর মাঝে, গ্রাসনালী মানে কি, অন্ননালী, তাই রুই মাছের বায়োথলি ও গ্রাসনালীর মাঝে সংযোগকারী নালীটি হলো ডাক্টাস নিউমেটিকাস নামে পরিচিত। আমরা এখানে দেখতে পারি, এটা হলো, আমরা দেখতে পাচ্ছি এটা হলো গ্রাসনালী, এই অংশটার নাম, হ্যাঁ, এটার নাম হলো গ্রাসনালী। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাসনালী বা অন্ননালী, আর এটা হলো প্রকোষ্ঠ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্ননালীর সাথে পশ্চাৎ প্রকোষ্ঠের একটা সংযোগ নালী, এই নালীটার নাম হলো ডাক্টাস নিউমেটিকাস। ডাক্টাস মানে নালী, আর নিউমেটিকাস মানে নিউমেটিক নালী, এটাকে আমরা ডাক্টাস নিউমেটিকাসও বলতে পারি,
অথবা নিউমেটিক নালীও বলতে পারি। তাহলে আমরা এখানে কি বললাম, রুই মাছের বায়োথলি ও গ্রাসনালীর মাঝে সংযোগকারী নালীটি হলো ডাক্টাস নিউমেটিকাস নামে পরিচিত। বায়োথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন লাল বর্ণের একটি গ্যাস গ্রন্থি থাকে। এই গ্রন্থিতে ঘন সন্নিবিষ্ট অসংখ্য কোষিক জালিকা থাকে, তাকে রেটিয়া মিরাবিলিয়া বলা। তাহলে আমরা কি বলবো, বায়োথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন লাল বর্ণের একটি গ্যাস গ্রন্থি থাকে। এই গ্রন্থিতে ঘন সন্নিবিষ্ট অসংখ্য কোষিক জালিকা থাকে, যাদের কি বলা হয়, রেটিয়া মিরাবিলিয়া বলে। তাহলে আমরা এখানে একটু দেখি, এই যে আমরা এটাকে বলতেছি, এটাই হলো রেটিয়া মিরাবিলিয়া। তাহলে এটা হলো এর এর কোথায় থেকে এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে বায়োথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম। তাহলে এই রেটিয়া মিরাবিলিয়া অংশটি বায়োথলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন এটি থাকে, এবং এই অংশে অসংখ্য কোষিক জালক থাকে। রেটিয়া মিরাবিলিয়াতে অসংখ্য কোষিক জালক থাকে, এবং এটা অনেকটা লাল বর্ণের গ্যাস গ্রন্থি। তাহলে এখানে কি জমা থাকবে, এখানে অবশ্যই তাহলে গ্যাস জমা থাকবে বা গ্যাস শোষণ করবে। এই গ্যাস গ্রন্থি দ্বারা সামনের প্রকোষ্ঠটি বায়ুপূর্ণ হয়, কিন্তু পিছনের প্রকোষ্ঠ হতে এই গ্রন্থি গ্যাস শোষণ করে। তাহলে আমরা এখানে যেটা বলছি রেটিয়া মিরাবিলিয়া, তাহলে এখানে গ্যাস গ্রন্থি আছে। এই গ্যাস গ্রন্থি সামনের প্রকোষ্ঠকে বায়ু দ্বারা পূর্ণ করে, কিন্তু পিছনের প্রকোষ্ঠকে আবার কি করবে, গ্যাস শোষণ করে। তাহলে এদের এই বায়োথলিতে কি কি গ্যাস থাকতে পারে, বায়োথলিতে থাকতে পারে হলো তোমার কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস থাকতে পারে। সামনের প্রকোষ্ঠ, তাহলে সামনের প্রকোষ্ঠ কি হয়, গ্যাস। তাহলে রেটিয়া মিরাবিলিয়া কি করবে, সামনের প্রকোষ্ঠে গ্যাস প্রবেশ করাতে ভূমিকা রাখবে, আর পিছনের প্রকোষ্ঠ হতে গ্যাস শোষণে রেটিয়া মিরাবিলিয়ার যে গ্যাস গ্রন্থি আছে তারা গ্যাস শোষণে ভূমিকা রাখবে। তাহলে কাজগুলো কি কি, মাছের প্লবতা রক্ষায়, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণে, অক্সিজেনের আধার হিসেবে বায়োথলি কাজ করে থাকে। কোন কোন মাছের বায়োথলি শব্দ উৎপাদনে সক্ষম। মাছ বায়োথলি দ্বারা শব্দ গ্রহণও করতে পারে। তাহলে মাছের প্লবতা রক্ষায় বা আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। তাহলে এই যে মাছের প্লবতা রক্ষা বা আপেক্ষিক গুরুত্ব, এই দুটো জিনিস কি আমরা বুঝি। মাছ কিন্তু কি করে, মাছ অনেক সময় কি হয় যে তোমার হলো পানির উপরে চলে আসতে পারে, আবার অনেক সময় বিপদ মনে করলে অনেক সময় কি হবে যে পানির তলদেশেও চলে যেতে পারে, আবার অনেক সময় পানির মাঝামাঝি স্তরেও থাকতে পারে। তাহলে এই ধরনের এটাকে আমরা কি বলবো, যে আপেক্ষিক গুরুত্ব সে নিয়ন্ত্রণ করতে পারে বা মাছের প্রবতা রক্ষায়। তাহলে কখন সে ভেসে থাকবে, মাছ কখন ভেসে থাকতে পারে বলতো, মাছ কখন ভেসে থাকবে, যখন তার ভিতরে গ্যাস দ্বারা পূর্ণ থাকবে। বায়োথলি যখন গ্যাস দ্বারা পূর্ণ থাকবে তখন সে ভেসে থাকবে। হ্যাঁ, আর যখন সে বিপদ মনে করবে তখন কি হবে, যে পশ্চাৎ প্রকোষ্ঠের ওখান থেকে গ্যাস শোষণ করে নেবে, ফলে দেহ হালকা হয়ে যাবে, বায়ু কম থাকবে, যার ফলে সে পানির নিচের দিকে চলে যেতে থাকবে। এইভাবে সে কিন্তু প্রবতা রক্ষা করে। তাহলে আমরা এটা দেখলাম, এটা হলো রুই মাছের আমাদের হাতে আঁকানো বায়োথলির গঠন। আর এটা আমরা দেখব যে বাস্তবে যদি আমরা দেখি, যে বাস্তবে আমরা রুই মাছ বাসায় যখন আমরা নিয়ে আসবো, যদি তোমাদের বাবা মা যদি রুই মাছের সাথেও যদি বায়োথলিটা নিয়ে আসে, তাহলে তোমরা এটা দেখবা যে বায়োথলিটা কেমন থাকে, সুন্দর কিন্তু এরকমই থাকে। সুন্দর, এটা বোঝা যায়। এটা হলো সম্মুখ প্রকোষ্ঠ, এটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। সম্মুখ প্রকোষ্ঠ হলো বেশ বড়, পশ্চাৎ প্রকোষ্ঠ সম্মুখ প্রকোষ্ঠ হলো ছোট, আর পশ্চাৎ প্রকোষ্ঠ আমরা ছবিতেও দেখতে পাচ্ছি বড়। আর এই দুই প্রকোষ্ঠের মাঝখানে আমরা এটা দেখতে পাচ্ছি, এই নালীটার নাম কি, কে বলতে পারবে, এই নালীটার নাম কি, ডাক্টাস নিউমেটিকাস। তাহলে ডাক্টাস নিউমেটিকাস কার সাথে সংযুক্ত থাকবে, এরা অন্ননালীর সাথে সংযুক্ত থাকবে।
তাহলে এবার বাসায় যদি রুই মাছ আনে তাহলে তোমরা রুই মাছের বায়াথলি দেখার চেষ্টা করবা, কারণ এটা তোমাদের প্র্যাকটিক্যালও কিন্তু আছে। রুই মাছের বায়াথলি এটা প্র্যাকটিক্যাল করতে হবে, ব্যবহারিক ক্লাসে এটা শেখানো হবে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারো। কোনো টপিকসে কারো যদি কোথাও সমস্যা থাকে বলতে পারো। এখনো 6 মিনিট মতো সময় আছে। কারো সমস্যা সমস্যা আছে কোথাও? বায়াথলি, বাহ্যিক গঠন, রুই মাছের তাহলে বায়াথলি কয়টা থাকবে? রুই মাছের বায়াথলি কয়টা থাকবে? বলো, সাহস করে বলো, কয়টা থাকবে? কেউ বলতে পারছো না? রুই মাছের বায়াথলি কয়টা থাকবে? একটাই স্যার। একটাই থাকবে। এবং এদের অবস্থান, এদের অবস্থান কোথায়? রুই মাছের বায়াথলির অবস্থানটা কোথায়? পরিপাক নালীর উপরে, পরিপাক নালীর উপরে আর মেরুদণ্ডের নিচে। তাহলে আমরা এখানে কি বলবো যে পরিপাক নালীর উপরে এবং মেরুদণ্ডের নিচে বায়াথলির অবস্থান। আচ্ছা, বায়াথলি তো গ্যাস জমা করে রাখতে পারে, তাই না? বায়াথলি তো গ্যাস জমা করে রাখতে পারে। তাহলে এই গ্যাস কি এদের শ্বাস প্রশ্বাসের ভূমিকা রাখবে? এই গ্যাসগুলো কি রুই মাছের শ্বাস প্রশ্বাসের ভূমিকা রাখবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না? আচ্ছা, আরেকটা বলি যে আমরা একটু আগে বললাম যে রুই মাছের বায়োথলিতে কিন্তু কি রয়েছে? ডাকটাস নিউমেটিকাস নালী রয়েছে। তাহলে এই ডাকটাস নিউমেটিকাস নালী থাকার কারণে রুই মাছের বায়োথলিকে কি বলা হয়? ফাইসোস্টোমাস। ফাইসোস্টোমাস বায়োথলি বলা হয়। তাহলে কি বলা হবে? ফাইসোস্টোমাস। আমি একটু বানানটা লিখে দিই, ফাইসোস্টোমাস। এখানে তাহলে আমি ফাইসোস্টোমাস বানানটা একটু লিখি। ফাইসোস্টোমাস, ঠিক আছে? ফাইসোস্টোমাস, টোমাস এটা ওকার হবে। ফাইসোস্টোমাস, বুঝতে পেরেছো? তাহলে কেন ফাইসোস্টোমাস বলবো? ফাইসোস্টোমাস বলার পিছনে কারণ হলো যে রুই মাছের বায়োথলিতে ডাকটাস নিউমেটিকাস নামক নালী থাকায় এই ধরনের নালীকে আমরা কি বলবো? ফাইসোস্টোমাস বায়োথলি। ওকে, এটা কিন্তু অনেক সময় জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। তাহলে আর কারো কোনো সমস্যা আছে? আর তোমাদের অ্যাসাইনমেন্ট চলে এসেছে, আমরা অ্যাসাইনমেন্টের ওগুলো ক্লাস লেকচার গুলো তৈরি করতেছি। তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে আমরা অ্যাসাইনমেন্টের সলভ ক্লাসটা নিব। হ্যাঁ, তবে সম্ভবত 2-3 দিনের মধ্যে, আগামী 2-3 দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের ক্লাসে যারা আজকে অংশগ্রহণ করেনি তাদেরকে বলবা যে তোমরা সবাই ক্লাস করবা। হ্যাঁ, এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষকে জানানো হবে যে ক্লাসে আজকের ক্লাসে কিন্তু অনুপস্থিতি অনেক কম। তাহলে আজকের ক্লাসে কারো কোথাও প্রবলেম আছে? আর পাঁজর বলে একটা ওয়ার্ড বলেছিলাম, পাঁজর। এই ওয়ার্ডটার মিনিং কেউ বলতে পারবা? যারা ক্লাসে প্রথম থেকে ছিল তারা বলার কথা। পাঁজর বলে একটা ওয়ার্ড বলেছিলাম, পাঁজর কি কারণে পাঁজর নামটা মনে রাখতে বলেছি? পা মানে হলো রুই মাছের পায়ুছিদ্র। হ্যাঁ, পায়ুছিদ্র সবচেয়ে আগে থাকবে, এই জন্য পা। পায়ুছিদ্রের পরবর্তী ছিদ্রের নাম হবে জনন ছিদ্র। যদি আমরা এখানে জনন ছিদ্র বুঝতে পারছি না, আমরা পায়ু ঠিক পিছনেই জনন ছিদ্র অবস্থান দেখব। আর জনন ছিদ্রের পরেই থাকবে রেচন ছিদ্র।
তাহলে পরপর 3টা ছিদ্র থাকার কারণে আমরা পাজর শব্দটি মনে রাখার চেষ্টা করব। তাহলে পাজরের প্রথম যে অক্ষর সেটা হলো পায়ু, পা মানে পায়ু, আর বর্গীয় জ মানে হলো জনন ছিদ্র, আর র মানে হলো রেচন ছিদ্র। এইভাবে তাহলে আমরা পাজর ওয়ার্ড মনে রাখবো। আবার এখানে আরেকটা কোশ্চেন করা হয় যে রুই মাছের পায়ু পরবর্তী পাখনার সংখ্যা কয়টি? পায়ুর পরবর্তী পাখনা সংখ্যা কয়টি? কে বলতে পারবে? পায়ুর পরবর্তী পাখনা কয়টি? দুইটি। দুইটি। পাখনাগুলোর নাম কি? পায়ু পাখনা আর একটা হলো পুচ্ছ পাখনা। আবার আরো একটা আমরা করে থাকি যে এদের পুচ্ছ পাখনাকে হোমোসার্কাল কেন বলা হয়? তাহলে এখানে কি বলতে? কারণ এটার উপর আর নিচের অংশ দুইটাই সমান, তাই হোমোসার্কেল বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এটার কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড আছে। হ্যাঁ, উপরেরটাকে বলা হয় এপিকর্ডাল পার্ট। এপি মানে উপরে, কর্ডাল মানে হলো পুচ্ছ, আর পার্ট মানে হলো অংশ। এপিকর্ডাল পার্ট। আর নিচেটাকে বলা হয় হাইপো মানে নিচে, কর্ডাল মানে পুচ্ছ, আর পার্ট মানে অংশ। তাহলে উপরের অংশের নাম এপিকর্ডাল পার্ট, আর নিচের অংশ হলো হাইপোকর্ডাল পার্ট। এপিকর্ডাল পার্ট এবং হাইপোকর্ডাল পার্ট দুটোই সমান, এই জন্য এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল। তো সবাইকে ধন্যবাদ, ক্লাসে যাওয়ার সময় নাই, তো সবাই ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।